আমিনুল হক কি পারবেন সব সামলে দেশের ক্রীড়াঙ্গনকে আগলে রাখতে, এগিয়ে নিয়ে যেতে? দর্শক, এই সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার, শুভ সকাল। আমরা আসলে অনেকদিন পরে এখন একটু পজিটিভ কথা বলার একটা সুযোগ পেয়েছি, কারণ সবকিছু নতুন হওয়ার পরেই মনে হয় সবকিছু নতুন করেই সাজবে, যেটা আসলে আমরা স্টার্টিংয়েই বলেছি যে ক্রীড়া পেশা হতে যাচ্ছে, মানে প্রফেশন হিসেবে নেবে স্পোর্টসটাকে। এটা আদৌ কতটা সম্ভব, বা এই সিদ্ধান্ত এটা কেমন দেখছেন? খুবই চ্যালেঞ্জিং একটা সিদ্ধান্ত, কোনো সন্দেহ নেই। এবং আপনি যদি দেখে থাকেন তাহলে শুধুমাত্র ক্রীড়াকে পেশা হিসেবে নিয়েছে এক অর্থে বলা যেতে পারে যে ফুটবল এবং ক্রিকেট এবং ফুটবলের কিছু অংশ। বাট অন্যান্য ক্ষেত্রে আপনি যদি দেখেন সেখানে দেখবেন যে আমরা হকিতে ইন্টারন্যাশনালি খেলি, কিন্তু এটাকে অপেশাদার হকি ফেডারেশন হিসেবে কিন্তু আমাদের রয়ে গিয়েছে, এখন পর্যন্ত অপেশাদার খেলা হিসেবে রয়ে গিয়েছে। সো বিশ্বকাপও খেলে এসেছি। সো পেশা হিসেবে নিতে হলে সেখানে অবশ্যই আপনাকে সেটাকে সেই আঙ্গিকে সাজাতে হবে। এবং সেই যে চ্যালেঞ্জটা নিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী, সেটা আমি মনে করি যে অনেক দূরের একটা স্বপ্ন, এবং দূরের স্বপ্ন যদি আপনাকে সফল করতে হয় তাহলে সেখানে অবশ্যই চ্যালেঞ্জটা থাকবে। বাট এটাতে দেখতে হবে যে তিনি এই স্বপ্নটা দেখাচ্ছেন, কিন্তু খুব ভালো হতো যে এই যে পেশাদার খেলাকে আপনি পেশাদার হিসাবে যে কাউন্ট করবেন, এটার জন্য যে আপনার প্রপার বাজেটটা লাগবে, সেই বাজেটের টাকাটা কোত্থেকে আসবে বা সেই বাজেটের পরিমাণটা কত হবে, সেটা যদি একটা আনুমানিক হিসাব করে যদি একটা বের করা যেত তাহলে আমার মনে হয় যে খুব ভালো হতো। তারপর আমি মনে করি যে নতুন ক্রীড়ামন্ত্রী হিসাবে নতুন যে কর্ম পরিকল্পনা তিনি দিয়েছেন সেটা বেশ ইউনিক কিছু রয়েছে। আপনি বাজেটের কথা যেহেতু বললেন, এই বাজেট নিয়ে কথা বলি। লাস্ট বাজেটের কথা যদি বলি, মানে জাতীয় বাজেটে 0.18% আর কি ক্রীড়া ক্ষেত্রে পাওয়া যায় বাজেট, এবং সেটার বেশিরভাগটাই খরচ হয়ে যায় অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। এরপর তো আরও আছে। এটা আসলে এই পরিবর্তনটা না আনলে তো আসলে যা আমরা শুনছি সবকিছু আসলে স্বপ্নই রয়ে যাবে। তা তো অবশ্যই, আপনি যদি ভালো কিছু করতে চান সেটার পেছনে তো আপনাকে ইনভেস্ট করতে হবে। এবং আমি মনে করি যে এটা খরচ না, এই বাজেটটা খরচ হিসাবে চিন্তা করাটা উচিত হবে না, এটাকে আপনাকে ইনভেস্টমেন্ট হিসাবে চিন্তা করাটা উচিত হবে। এবং সেটা যদি আপনি করতে পারেন তাহলে যে স্বপ্ন আমিনুল দেখাচ্ছেন, তাহলে বাংলাদেশ একটা স্পোর্টিং নেশন হিসেবে গড়ে তোলার জন্য যে প্রাথমিক পরিকল্পনা, আমি মনে করি যে সেই প্রাথমিক পরিকল্পনার প্রথম সিদ্ধান্ত হবে এটাই, যে এই জিনিসটা যদি আপনি ঠিক মতো করতে পারেন। তো সেটা করতে হলে আপনাকে অবশ্যই এটা পেশাদারিত্বের কাঠামোর মধ্যে পুরো খেলাটাকে নিয়ে আসতে হবে। অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয়, যেটা আগেই বললাম, যে এখন পর্যন্ত ক্রিকেট ছাড়া ফুটবলের কিছু অংশ রয়েছে, এবং ক্রিকেট ফুটবল ছাড়া অন্যান্য কোনো ক্ষেত্রে কিন্তু আপনি যারা ন্যাশনাল টিমে খেলে থাকেন তারা মানে মান্থলি কোনো রেমুনারেশন সেরকমভাবে পান না। তো আপনি সব খেলাকে যদি এই রেমুনারেশনের আওতায় নিয়ে আসতে চাইবেন তাহলে সেটাতে অবশ্যই বড় ধরনের একটা, আমি বলবো যে একটা ক্রীড়াক্ষেত্রে একটা বড় ধরনের বিপ্লবের কথা চিন্তা করছেন আমিনুল। এবং সেই আপনি জানেন যে বিপ্লব সফল করতে হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক ধরনের আপনাকে সক্ষমতা দেখাতে হয়। তো সেই সক্ষমতা দেখানোর সময় কিন্তু এখন আমিনুল হকের চলে এসেছে। তারপর আমি মনে করি যে তিনি যেভাবে প্রথম 3 দিন বা 4 দিনের তার কাজের কথা যদি আপনি চিন্তা করতে বলেন আমাকে, আমি দেখেছি যে তিনি যে প্রথম যে 9টি কর্ম পরিকল্পনা দিয়েছেন, এই 9টি কর্ম পরিকল্পনা কোনোটাই কিন্তু আপনার ঠিক আগের বলা হয় থাকে কি, আমাদের এখানে কোনো একটা জিনিস দেখবেন, আপনি যে কোনো কর্ম পরিকল্পনা বা পরিকল্পনা করলে একটা কাট অ্যান্ড পেস্টের একটা বিষয় থাকে, যে আগে কি হয়েছিল কাট অ্যান্ড পেস্ট করে একটা বসিয়ে দিলাম আমরা। গঠনতন্ত্র তৈরি করলেও কিন্তু সেরকমই ভাবেই কাট অ্যান্ড পেস্টের একটা বিষয় থাকে। বাট আমিনুল যে কর্ম পরিকল্পনা দিয়েছেন সেখানে অনেক ইউনিক কিছু রয়েছে, সেটা কাট অ্যান্ড পেস্ট নয়। এবং সেটা তিনি সফল করার জন্য যেরকম ভাবে ইচ্ছাটা তার রয়েছে, সেটা আমরা কালকে তার সাথে বৈঠক করেছিলাম, সেখানে তিনি নিজে বলেছেন। এবং সেটা যদি তিনি করতে পারেন তাহলে খেলার মাঠে তিনি যেরকম ভাবে অনেক ম্যাচ জিতেছেন এবং আমাদেরকে সাফল্য এনে দিয়েছেন, আমি মনে করি যে ক্রীড়ামন্ত্রী হিসাবে সেই ম্যাচ জেতার একটা সুযোগ তার সামনে রয়েছে। নিশ্চয়ই তিনি একটা বড় সুযোগ পেয়ে গিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। তিনি তো বলেছেন কারিকুলামও বেশ পরিবর্তন আনবেন। সবাই যে জিনিসটা আসলে বলছে, বা আমিনুলকে যে জায়গাটা আসলে এগিয়ে রাখছেন, যদিও আমরা সবাই জানি সব কাজে আসলে চ্যালেঞ্জ থাকে, সেটা ছাড়া আসলে কোনো উপায় নেই। তিনি যেহেতু নিজে একজন খেলোয়াড় ছিলেন, তিনি সবটা আসলে জানেন যে ভেতরের খবরটা, এবং সেখানে কি চ্যালেঞ্জগুলো এবং সেগুলো মোকাবেলা করার ওয়ে আউটটাও তার জানা আছে। এদিক থেকে কি তিনি একটু এগিয়ে আছেন কিনা? অবশ্যই, আপনি যে কোনো খেলার যদি প্রস্তুতিটা আপনার ঠিক থাকে তাহলে দেখবেন যে সেই ম্যাচে আপনি ভালো খেলতে পারেন। সো আমার কাছে মনে হচ্ছে আমিনুল এই খেলার এই ক্রীড়াঙ্গনের অনেক নারী নক্ষত্র অনেক কিছু জানেন। সমস্যাটা কি সেটা তিনি জানেন, সমাধানটা কি সেটাও তিনি জানেন। এই যে আমরা আজকে যেভাবে আলোচনা করছি, ঠিক এরকমভাবে আলোচনার টেবিলে তিনি কিন্তু স্পোর্টসের সমস্যা নিয়ে আলোচনা করেছিলেন, এবং সমাধান কি হতে পারে আজ থেকে 2-3 বছর আগে তিনি কিন্তু এগুলো বলেছিলেন। তো 2-3 বছর আগে যখন তিনি বলেছিলেন, এখন তিনি সেই হট চেয়ারে বসে রয়েছেন। সো সমস্যার সমাধানটাও করাটা তার সামনে খুব ইজি একটা বিষয় হবে আমি মনে করি। এই কারণে আপনি দেখবেন যে তিনি যে কর্ম পরিকল্পনাগুলো দিয়েছেন, মানে প্রথম দিন অফিসে বসে যে 9টি কর্ম পরিকল্পনা দিয়েছেন, এটা বোঝা যাচ্ছে যে হি ইজ প্রিপেয়ার্ড, তিনি প্রিপারেশন নিয়ে কিন্তু এখানে এসেছেন। রাতারাতি যে কেউ কিন্তু আপনি এই ধরনের কর্ম পরিকল্পনা তৈরি করতে পারে না। সো তিনি যে কর্ম পরিকল্পনা দিয়েছেন, আমি মনে করি যে
সেটা যদি 60 থেকে 70% যদি তিনি সেটাতে সফল হতে পারেন, তাহলে তিনি যে স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, সেটাতে তিনি সফল হবেন। তবে আপনি যেটি বললেন যে কোনো কর্মপরিকল্পনা বা যে কোনো কাজ করার জন্য সবচেয়ে বড় বিষয়টা হয়ে থাকে চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ তাকে নিতে হবে এবং সেই চ্যালেঞ্জ তাকে জিততে হবে। আপনি বলছিলেন যে তিনি আসলে একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এই জায়গাটায় এসছেন, কিন্তু তিনি খেলার মানুষ, তিনিও জানেন, আমরা প্রত্যেকেই জানি খেলাটা একজনের না। ফুটবল ক্রিকেট যেখানেই বলি 11 জনের খেলা, প্রত্যেকে যখন আসলে টিম গেম সবাই মিলে খেললে তবেই ম্যাচটা জেতা যায়। সেই জায়গা থেকে সেটা আসলে কতটা চ্যালেঞ্জিং, মানে আরও একবার চ্যালেঞ্জের কথাই বলতে হচ্ছে। তিনি সবসময় বলে থাকেন বা তার যে আদর্শ সেখানে বলা হয়ে থাকে যে ক্রীড়াঙ্গনে রাজনীতি আসলে কোনো প্রবেশ করবে না, কিন্তু সম্প্রতি আমরা দেখেছি রাজনীতির জাতাকলে আমাদের ক্রিকেটাঙ্গনটা প্রায় শেষ হতে গিয়েছিল। সেই জায়গাটায় এটা আসলে মুখে বলা হচ্ছে, কতটা আসলে বাস্তবে সম্ভব যে ক্রীড়াঙ্গনকে একেবারে রাজনীতি মুক্ত রাখা? এটা একটা কঠিন বিষয় হবে। অনেকে এটা খুব সহজ করে বলে থাকেন যে ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখতে হবে, কিন্তু আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। আমি বিষয়টাকে দেখি এভাবে যে ক্রীড়াঙ্গনকে আপনি রাজনীতির বাইরে রাখার প্রয়োজন নেই। রাজনীতির আপনি দুটো দিক রয়েছে, একটা হলো কুপ্রভাব, একটা হলো সুপ্রভাব। আপনি যদি রাজনীতির যে সুপ্রভাব যে দিকটা রয়েছে সেটাকে যদি আপনি খেলাঙ্গনের মধ্যে কাজে লাগাতে পারেন, তাহলে আমি এখানে কোনো কিছু হার্মফুল কিছু দেখি না। কারণ আপনি দেখবেন যে শুধুমাত্র বাংলাদেশের স্পোর্টস না, পৃথিবীর যে কোনো স্পোর্টস, উদাহরণ হিসেবে বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনি টি-20 বিশ্বকাপের কথাই ধরুন। আমরা যে কারণে বিশ্বকাপটা খেলতে পারিনি সেটার যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন যে সেখানে ভূ রাজনৈতিক একটা বিষয় রয়েছে। অতএব টি-20 বিশ্বকাপের মতো একটা আন্তর্জাতিক আসরে যেখানে রাজনীতিকে আপনি বাইরে রাখতে পারবেন না, তাহলে আপনি কেন বাংলাদেশের মতো একটা আপনি আঞ্চলিক গেমে বা বাংলাদেশের খেলাধুলাকে আপনি রাজনীতির বাইরে রাখবেন? সো এই কারণে আমি সবসময় একটা জিনিস মনে করি যে আপনি রাজনীতির কুপ্রভাব যেটা রয়েছে, বাজে দিক যেটা রয়েছে, সেটাকে আপনি খেলার থেকে বাইরে রাখবেন, বাট রাজনীতির যে সুপ্রভাব যেগুলো রয়েছে, যেটাকে কাজে লাগিয়ে আপনি স্পোর্টসটাকে আরেকটু এনহ্যান্স করতে পারবেন। যদি একটু শুনতে চাই রাজনীতির সুপ্রভাব। সেটার সবচেয়ে বড় উদাহরণটা হলো যে আপনি আর্থিকভাবে যোগান দেওয়াটা। আমি দেখুন, যদি আপনি আমাকে বলেন তাহলে আমি বলবো যে কোনো ফেডারেশনের যে সংগঠকদের সাথে কথা বললে আপনাকে প্রথমেই তারা যে বিষয়টা বলেন যে আমাদের বাজেটের সংকট রয়েছে। আপনি যে এই বাজেটের সংকট কাটাতে যদি আপনি সেই ফেডারেশনগুলোকে একটা স্পন্সর জোগাড় করে দিতে পারেন রাজনীতির সুপ্রভাবটাকে কাজে লাগিয়ে, তাহলে আমি মনে করি যে অনেক ভালো একটা দিক হবে এটা। আর যদি আপনি কুপ্রভাবটা চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনি যেহেতু আমার এখানে ক্ষমতা রয়েছে, ফেডারেশনের ক্ষমতা রয়েছে, সংগঠক হিসেবে ক্ষমতা রয়েছে, আমি সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে, রাজনীতির প্রভাবটাকে কাজে লাগিয়ে, দেখা গেল যে বিদেশে যে দল পাঠাবো সেই দলে আমি আমার আত্মীয় স্বজনকে ইনক্লুড করে দিলাম, বা আমি বছরের পর বছর আমি সেই পদটা দখল করে রইলাম শুধুমাত্র রাজনৈতিক প্রভাবটাকে কাজে লাগিয়ে। দ্যাটস দ্য রং থিং। সো রাজনীতি থাকবেই, আপনি রাজনীতির বাইরে কোনো কিছুকে রাখতে পারবেন না। রাজনীতি থাকবে, কিন্তু সেটা রাজনীতির কুপ্রভাবটাকে বাদ দিয়ে আপনি সুপ্রভাব যেটা রয়েছে, যেটা আপনার খেলাকে উন্নতি করতে পারে, সেটাকে কাজে লাগাতে হবে। যেটা আমরা শুনেছি আপনি স্পন্সরের কথা বলছিলেন যে আমিরুল খুব সম্ভবত স্পন্সরদের সাথেও কথা বলবেন, যে যেন ক্রীড়াঙ্গনে সেই অসুবিধাগুলো আসলে সমাধান হয়ে যায়। তিনি তো আসলে কিছুদিন আগে পর্যন্ত বিএনপির ক্রীড়া বিভাগের ছিলেন, সেই জায়গায় তাকে নিয়ে তো আসলে অনেক কথাই হয়, মানে তার অনেক কথা, অনেক মন্তব্য বা তার নিজস্ব যে আদর্শ ছিল। আমরা যদি একটু বাফুফেতেই আসি, আমরা বাফুফে নির্বাচনের আগেও দেখেছিলাম তিনি এবং তরফদার রুহুল আমিন তারা দুজনে মিলে ভিন্ন একটা পরিকল্পনা করেছিলেন, পরে যদিও সেটা আসলে সমাধান হয়েছে। মনে হয় কিনা যে সেই পুরনো প্রভাবটা এখন পড়তে পারে? এখন তো তিনি আসলে সবার অভিভাবক, ফুটবল ক্রিকেট কোনো কিছু আলাদা করে নয়। না, আমার মনে হয় না সে প্রভাবটা পড়বে। কারণটা হলো যে আপনি বাফুফেতে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে তেমন বিতর্ক কোনো কিছু হয়নি এবং সেই সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। হ্যাঁ, সেই নির্বাচনে আপনি যে তরফদার রুহুল আমিনের কথা বললেন, উনি তো নির্বাচনে অংশই নেননি। তিনি যদি নির্বাচনে অংশ নিতেন তাহলে হয়তো একটা প্রভাবের কথা আপনি বলতে পারতেন। যেহেতু তিনি নির্বাচনে অংশ নেননি, এবং এক অর্থে বলা যেতে পারে যে তাবিদ আউয়াল যিনি বাফুফের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি এক অর্থে ওয়ান সাইডেড হিসেবে কিন্তু নির্বাচিত হয়ে এসেছেন এখানে। তো আমার মনে হয় না যে সেটা নির্বাচন পূর্বে কোনো ঘটনা বা নির্বাচন পূর্বে যে প্রভাবটা ছিল সেটাকে কেন্দ্র করে এখন কোনো ধরনের সেরকমভাবে ঘটবে। তাছাড়া তাকে চিন্তা করতে হবে যে তিনি শুধুমাত্র কিন্তু ফুটবল ফেডারেশনের বা ক্রিকেটের না বা ভলিবলের কিন্তু না, তিনি পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক, এবং তিনি এখন যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের মধ্যে কিন্তু তার দলের প্রভাবের চেয়ে তার দেশের চিন্তাটা তাকে বেশি করতে হবে। এবং অবশ্যই আমি মনে করি যে আমিনুল হক সেই চিন্তাটাই করবেন। কারণটা হলো যে তিনি নিশ্চিতভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত তার দেশের বিপক্ষে যায় বা তার ফেডারেশনের বিপক্ষে যায় বা তার বিপক্ষে যায়। কারণ এই ম্যাচটা তাকে জিততে হলে আমি মনে করি যে তাকে, যেভাবে আপনি বললেন যে তাকে সবাইকে নিয়ে জিততে হবে, এই খেলাটা তিনি একা খেলতে পারবেন না। এখানে তাকে ভালো একটা দল গড়তে হবে, এবং সেই দল গড়ার চ্যালেঞ্জটাও কিন্তু তার সামনে রয়েছে। কারণটা হলো যে আপনি যখনই একটা টিম হিসেবে খেলতে চাইবেন, সেই টিমটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনি ভালো পারফর্ম করতে পারবেন না, যে সমস্যাটা আমরা এখন দেখছি ক্রিকেট বোর্ডে।
নিশ্চয়ই ক্রিকেটের কথা বলছেন, ক্রিকেট নিয়েও আসলে কথা বলতেই হয়, কারণ এই আমিনুল হকই নির্বাচনের আগে বিসিবির নির্বাচন, এই যে নির্বাচন হলো সেই নির্বাচন নিয়ে তিনি অনেক কথা বলেছেন। তিনি বলেছেন এটা আসলে হয়নি ঠিকঠাক নির্বাচন, যারা বসে আছেন তারা ঠিকঠাক লোক জায়গায় বসে নেই, এবং আমরা বিভিন্ন পরিচালককে এখনো তাকে নিয়ে অনেক কথা বলতে শুনি। সেই জায়গায় মনে হয় কিনা যে এখানেও একটা সমস্যা আসলে রয়ে গেল। একে তো তিনি ফুটবলের মানুষ, তার উপরে বিসিবি নির্বাচন নিয়ে তার একটা মন্তব্য ছিল, সেই জায়গা থেকে এখন তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী। সবার সাথে সম্পর্ক বজায় রেখে চলাটা কতটা মানে সহজ বা চ্যালেঞ্জিং? না, এটা শুধু আমিনুল হক বলছেন তা না, এটা আমি নিজেও বলছি, কারণ আমি এই নির্বাচনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং আমি নিজে লিখেছি, বলেছি এবং এটার প্রতিবাদও করেছি। কারণ যে প্রক্রিয়া বিসিবি নির্বাচনটা হয়েছে সেটাকে কোনো মতেই আপনি একটা বিতর্কহীন নির্বাচন বলতে পারবেন না। এটা প্রচন্ড প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন ছিল। একটা কাউন্সিলর যেটা তৈরি করা হয়েছিল, সেই কাউন্সিলর নিজেদের মন মতো কাউন্সিলর তৈরি করে এবং কারা কোন আমরা পজিশনে দেখেছি নির্বাচন কি পরিমাণ নাটক আসলে এই নির্বাচনকে ঘিরে হয়েছে। কিন্তু যখন আসলে তিনি এখন প্রতিমন্ত্রী, তার হাতে এখন অনেক ক্ষমতা বা অনেক কিছু করারই সুযোগ আছে, সেই জায়গাটা আসলে কোনো, কারণ অনেক পরিচালককে এখন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে তাদের চেয়ারটা টিকবে কিনা, এরকম প্রশ্নের মুখে পড়েছেন। না, তিনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাকে অবশ্যই কিন্তু একটা নিয়মের মধ্যে বা শৃঙ্খলার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তার কাছে এখন অনেক ক্ষমতা রয়েছে দেখে তিনি হঠাৎ করে যদি বলে দেন যে ওই পরিচালকের কালকে থেকে অফিসে আসার প্রয়োজন নেই বা ওই পরিচালককে বাদ দিয়ে দিতে হবে, তা কিন্তু না। তিনি যদি ক্রিকেট বোর্ডেও কেন যে কোনো জায়গায় একটা চেঞ্জের কথা যদি বলে থাকেন, তাহলে সেটাকে অবশ্যই কিন্তু সফিস্টিকেটেড কায়দা এবং একটা নিয়মের মধ্যে আনতে হবে। আপনি নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করলে কি হয়, সেটা হয় রেফারি তখন ফাউল দেন, ফাউলের ঘোষণা দেন। সো এমন কোনো কিছু আমিনুল করবেন না, আমি অন্তত বিশ্বাস করি, যাতে তাকে আপনার লাল কার্ড বা হলুদ কার্ডের সম্মুখীন পড়তে হতে পারে। সেই বুদ্ধিটা তার রয়েছে। সো তিনি সেরকমভাবে কিন্তু খুব সম্ভবত তার যে ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে সেই ক্রীড়া মন্ত্রণালয়কে পরিচালনা করবেন। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে ক্রিকেট বোর্ডে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, এবং এখানে যারা পরিচালক হয়ে এসেছেন সেই পরিচালকদের মধ্যে অনেক গলদ রয়েছে। সেটা তো আমরা গত 5 মাসে 6 মাসে দেখতে পেয়েছি। যে পরিচালকের যে কথাটা বলা উচিত না সেটা তারা বলে ফেলছেন। এখন বিষয়টা হলো যে এই পরিশুদ্ধটা কিভাবে হবে। এই পরিশুদ্ধটা আপনি রাতারাতি বদল করতে পারবেন না, বা আপনি হঠাৎ করে আমূল পরিবর্তন করারও কোনো কিছু নেই। দেখতে হবে যে যারা যদি সে কাজের জন্য যোগ্য নন তাদেরকে, তাহলে ক্রিকেট বোর্ডেরই উচিত হবে তাদেরকে সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য। কিন্তু বাইরে থেকে আপনি যদি এটা পুরো আমূল পরিবর্তন করে দিতে চান, কালকে যদি আপনি বলেন যে এই বোর্ড আমরা চাই না, তাহলে কিন্তু হবে না। সো সেটাও যদি আপনি করতে চান তাহলে সেটা অবশ্যই একটা নিয়মের মধ্যে রেখে গঠনতন্ত্র মেনে তারপর করতে হবে। গঠনতন্ত্রের বাইরে এবং নিয়মের মধ্যে না করে শুধুমাত্র ক্ষমতার বলয়ের মধ্যে থেকে বা ক্ষমতার প্রভাব দেখে যদি আপনি রাতারাতি কোনো কিছু চিন্তা করতে চান বদলের জন্য, তাহলে আই উইল বি দ্য ফার্স্ট পারসন যে প্রোটেস্ট করবে। নিশ্চয়ই, সবাই নিশ্চয়ই বলবে, যেখানে আসলে ভুল দেখে সেখানেই তো আসলে কথা বলাটা উচিত, সেটাই আমাদের আসলে দায়িত্ব। দিন শেষে আমরা শুধু প্রত্যেকদিন একটাই প্রত্যাশা করি যে যা হয়েছে তা হয়ে গেছে, নিশ্চয়ই সামনের দিনগুলো ভালোই হবে। নতুন করে যে পরিকল্পনা করা হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি নিশ্চয়ই দেশের ক্রীড়াঙ্গনটাকে গুছিয়ে আসলে সাজাবেন। যদি সাজাতে ব্যর্থ হন, আমরা তো আসছি আসলে কথা বলার জন্য। এমএম কায়সার, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।